বাসন্তীতে পৌঁছেও নিহত তৃণমূল কর্মীর বাড়ির ৩০০ মিটার দূর থেকে ফিরে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই গোটা ঘটনায় সরাসরি দলের নেতাদের দিকে আঙুল তুলেছে নিহত তৃণমূল কর্মীর মেয়ে। স্পষ্টতার অভিযোগ যে দলের নেতারাই পুলিশকে দিয়ে বিভ্রান্ত করিয়েছেন রাজ্যপালকে এবং তারপর রাজ্যপালকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন এবং তারপর রাজ্যপালের ফোন আসে এবং এই মুহূর্তে ক্যানিংয়ে বৈঠক চলছে। তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হিন্দোল দে, রুমা পাল এবং সন্দীপ সরকার। আমি হিন্দোল, শুরুতে আমি তোমার কাছে আসতে চাইবো এই কারণে সকাল থেকে আজকে যে দেখা গেল চূড়ান্ত নাটকীয়তা, তার কারণ কোচবিহার থেকে সোজা রাজভবন না এসে তিনি বাসন্তীতে চলে যাচ্ছেন রাজ্যপাল, তারপরে একেবারে রাজ্যপাল দেখা করতে পারছেন না, তারপর রাজ্যপাল ডেকে পাঠাচ্ছেন। সারাদিনে যা ঘটলো চূড়ান্ত নাটকীয়তা বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। হিন্দোল, একেবারেই সেই নাটকীয়তা কিন্তু একেবারে বাসন্তীতে দেখা গেল। তোমাকে বলে রাখি, রাজ্যপাল মূলত যে কারণে বাসন্তীতে এসেছিলেন, যে জিয়ারুল মোল্লার বাড়ির পরিবারের যারা রয়েছেন, তার মেয়ে, বড় মেয়ে, যিনি এবারের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন, তার সঙ্গে এবং বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি কথাবার্তা বলে গোটা বিষয়টি জানার জন্য আসছিলেন এবং সেই উদ্দেশ্যেই তিনি বাসন্তীতে আসেন। তোমাকে বলে রাখি, জিয়ারুল মোল্লার মেয়ে তিনি কিন্তু একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে রাজ্যপাল তার বাড়ি থেকে 300 থেকে 350 মিটার দূর থেকে তিনি চলে গিয়েছেন, কেননা তাকে পুলিশ বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে চলে গিয়েছে। তোমাকে বলে রাখি, প্রথম থেকেই বাসন্তীতে ঢোকার পর রাজ্যপালকে বিভিন্ন রাস্তায় হাঁটানো হয়, যেখানে গাড়ি পৌঁছানো হয়, সেই গাড়ি পৌঁছানোর পর থেকেও কিন্তু তাকে বিভিন্ন জায়গায় হাঁটানো হয় এবং যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলকেও কিন্তু রীতিমতো ঘুর পথে নিয়ে এসে আবারও সেখানে গাড়ি দাঁড় করানো হয়, সেখান থেকে রাজ্যপালকে হাঁটিয়ে সেই ঘটনাস্থল নিয়ে যাওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাড়ির একেবারে কাছ থেকে রাজ্যপালকে ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হয়, তেমনটাই কিন্তু রাজ্যপালের দপ্তর থেকে বলা হয়েছে। তারা বাড়ি চিনতেন না এবং জিয়ারুল মোল্লার মেয়ে তিনিও কিন্তু সরাসরি অভিযোগ করছেন পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাজ্যপালকে বিভ্রান্ত করে অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে, যাতে তারা এমন কোনো বক্তব্য রাজ্যপালের কাছে বলে ফেললে সেক্ষেত্রে কিন্তু দল অস্বস্তিতে পড়তে পারে বা পুলিশ প্রশাসন তাদের যে গাফিলতি সেগুলো সামনে আসতে পারে। কেননা খুনের পর থেকে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি, মোটিভ কি সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি, তেমনটাই কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় এবং সরাসরি দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন নিহত তৃণমূল কর্মীর মেয়ের যে 48 ঘন্টা পরেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হলো না কেন। আমি আমাদের আরেক প্রতিনিধি রুমা পালের সঙ্গে এখানে সরাসরি কথা বলবো। এই রকম যখন হিংসা কবলিত রাজ্যে 15 জনের প্রাণ চলে গিয়েছে, রুমা, একটা স্বস্তির কথা যে শেষ পর্যন্ত 822 কোম্পানি দিয়ে ভোট হতে চলেছে। আবার এইখানে তোমার কাছে জিজ্ঞাসা থাকবে রুমা, যে তাহলে যেহেতু পুরো মাত্রায় 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হচ্ছে, তাহলে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে? দেখো, একদমই 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়ে গেছে এবং ইতিমধ্যেই বলে রাখি, তার মধ্যে হচ্ছে সিআরপিএফ হচ্ছে তোমার 73 কোম্পানি, বিএসএফ 100 কোম্পানি, সিআইএসএফ 40 কোম্পানি, আইটিবিপি 30 কোম্পানি, এসএসবি 50 কোম্পানি, আরপিএফ 30 কোম্পানি, 323 কোম্পানি আসছে। এছাড়াও 20টা রাজ্য থেকে কিন্তু স্পেশাল ফোর্স আসছে। সেটা 20টা রাজ্য কোথায়? অসম, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ছত্তিশগড়, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, গুজরাট, গোয়া, তামিলনাড়ু, চণ্ডীগড়, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসছে 162 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দেখো, প্রথমেই বলে রাখি যে আজকে কিন্তু যখন কোর্টে কমিশন জানিয়েছে যে তাদের কাছে যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আগে যেমন 385 এসেছে শুধুমাত্র, এখনও পুরোপুরি এসে ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব না, এটা কিন্তু কমিশন জানিয়েছে কোর্টে। কিন্তু এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সেই মঞ্জুরি এসে গেছে যে তারা 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে, অর্থাৎ যেটা বাকি ছিল 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাহলে আর মাত্র বাকি শনিবারই যখন পঞ্চায়েত ভোট, তাহলে যদি এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে তাহলে তো বুথে রাখা সম্ভব হবে, সেটা কিন্তু কমিশন ঠিক করবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, তার মধ্যে যেটা কোর্টে জানানো হয়েছে যে 224 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে, কালকের মধ্যে সবটা চলে আসবে। তবে এটা ঠিক, 485 কোম্পানি যখন কেন্দ্রীয় বাহিনী চলে আসছে তখন নিশ্চয়ই বুথে রাখার একটা বিষয় নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে কমিশন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক, আবারও জানিয়ে দিচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী যেটা আসছে সেটা 323 কোম্পানি এবং অন্যান্য রাজ্য থেকে যে স্পেশাল ফোর্স আসছে সেটা হচ্ছে 162 কোম্পানি, অর্থাৎ 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে বোঝা যাচ্ছে যে একদম
শনিবার যেখানে ইলেকশন, সেখানে আজকে এই 7 দিন আগে যখন 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরি এসে গেল, এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কতদিনে আসবে? কারণ 337 মধ্যে 22 কোম্পানি আগে এসেছিল, 315 আসতে কিন্তু এখনো মঙ্গলবার বাকি। তাহলে এই 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে কতদিন লাগবে? ভোটের আগের দিন পর্যন্ত কি এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে? এইগুলো তো প্রশ্ন যে এখনো পর্যন্ত 315 কোম্পানি যেটা পূর্ণ মাত্রায় সেটা এসে পৌঁছয়নি, সেইটা কবে আসবে? তারপরে 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এইবার বিষয়টা হচ্ছে এই পুরো বাহিনী কবে আসবে, তার কারণ হাতে আর 5 দিন পরে ভোট। এরপর এই বাহিনী যদি গোড়াতে পাঠিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এতগুলো প্রাণহানি হতো না, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এর মধ্যে ভোট 8 তারিখে, তার আগে 15 জনের প্রাণ চলে গিয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছেন এই বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মী, যার পরিবারের সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যানিংয়ে সেচ দপ্তরে যে গেস্ট হাউস, সেখানে কিছুক্ষণ আগেই সেই সাক্ষাৎ পর্ব বা সেই বৈঠক শুরু হয়েছে। আমি এখানে সেই ছবিটা আপনাদের সামনে রাখবো এবং আপনাদের দেখাবো এই ক্যানিংয়ে গেস্ট হাউসে আসার পর যখন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক শুরু হচ্ছে, তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত তৃণমূল কর্মীর মেয়ে তিনি কি বললেন। বাবাকে যেন সুবিচার পাইয়ে দেয়। আপনিও তো প্রার্থী, আপনার কোনো ভয় আছে মনে? হ্যাঁ, আমার ভয় আছে, নিরাপত্তা বাড়ানোর কথা প্রাণের বলবেন? আশঙ্কা আছে। হ্যাঁ, নিরাপত্তা। বাবাকে খুন করা হয়েছে। বাবা যুব তৃণমূল করতো, মাদকের লোক বাবাকে চাপ দিত। বাবা বলতো যে আমি রাজনীতি করব না। তারপরে বাবা কালকে রাতে ডেকে খুন করা হয়েছে, শনিবার দিন রাত্রেবেলা। ভাত ধারণা মাদারের লোকেরা করেছে। আমার বাবা যুব তৃণমূল করতো। আপনি কি ভয় পাচ্ছেন প্রার্থী হিসেবে? রাজ্যপালের কাছে কি নিরাপত্তা, আপনি যেটা বলেছেন রাজ্য পুলিশের আপনাদের কোনো ভরসা নেই? আপনারা কি কেন্দ্রীয় বাহিনী, সিকিউরিটি, সেন্ট্রাল আমরা চাই সিবিআই তদন্ত হোক, রাজ্যপালের উপরে ভরসা আছে। সিবিআই তদন্ত চাইছি। নিহত তৃণমূল কর্মীর মেয়ে প্রথম থেকেই জানিয়েছেন সুবিচারের দাবি জানাবেন, যারা অভিযুক্ত, যারা দোষী, তাদের যাতে গ্রেফতার করা যায় সেই দাবি জানাবেন এবং রাজ্যপালকে সামনে পেয়ে কার্যত তার পায়ে পড়ে গেলেন নিহত তৃণমূল কর্মীর মেয়ে মনোয়ারা পিয়াদা। আমি সরাসরি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কিছুক্ষণ হলো বৈঠক শুরু হয়েছে এবং রাজ্যপালের সঙ্গে কথাবার্তা চলছে এবং রাজ্যপালকে কাছে পেয়ে একেবারে তার পায়ে পড়ে যাচ্ছেন, তার মানে কতটা অনাস্থা রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে এবং রাজ্যপালের প্রতি কতটা আস্থা, তার এই দৃষ্টিভঙ্গি থেকে সম্ভবত সেটা পরিষ্কার হচ্ছে। একেবারেই তাই, শুধু তাই নয়, সেই যিনি রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়ছেন তিনি আর কেউ নন, নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর মেয়ে এবং তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন এবার তিনি কান্নায় ভেঙে পড়ছেন রাজ্যপালের সামনে এবং তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি রাজ্য পুলিশের প্রতি অনাস্থা জানাচ্ছেন এবং যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি চাইছেন সিবিআই তদন্ত এবং সেই তদন্ত তিনি চাইছেন রাজ্যপালের সামনে। এবং রাজ্যপাল বাড়িতে না যাওয়ার কারণে যে আক্ষেপ তাদের গলায় আমরা শুনতে পেয়েছি, তারপর কিন্তু রাজভবনের প্রতিনিধিদের তরফে ফোন যায় এবং তারপর তাকে ডেকে পাঠানো হয়। এই মুহূর্তে এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যানিংয়ে সেচ দপ্তরের গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের একতলার এই ঘরেই কিন্তু রাজ্যপাল কথা বলছেন নিহত তৃণমূল কংগ্রেস কর্মী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোয়ারা পেয়াদার সঙ্গে। পরিবারের সদস্যরাও এখানে রয়েছেন, তাদের বক্তব্য একটাই যে তারা সিবিআই তদন্ত চান এবং এখনো পর্যন্ত তার বাবাকে যারা খুন করলো তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, সেই গ্রেফতারি তারা চাইছেন। এই দাবি নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজ্যপালের শরণাপন্ন হয়েছেন তারা। গতকালই পরিবারটির সঙ্গে কথা বলেন রাজ্যপাল নিজে। আজকে তিনি সেই গ্রামে যান, ঘটনাস্থলে যান, কিন্তু শেষমেশ তিনি তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে ওই মনোয়ারা পেয়াদা তিনি এলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এবং এই মুহূর্তে তারা রাজ্যপালের সাথে কথা বলছেন। তাদের এই সাক্ষাৎ পর্ব শেষ হওয়ার পরে কিন্তু রাজ্যপাল সাংবাদিক বৈঠক করবেন এবং আজকে তিনি এই হিংসা কবলিত যে সমস্ত জায়গায় তিনি গিয়েছেন, যে সমস্ত সন্ত্রাস কবলিত এলাকায় তিনি ঘুরেছেন, সেই বিষয়ে তিনি তার বক্তব্য রাখবেন। তার যে সমস্ত পর্যবেক্ষণগুলি ছিল আজকে, তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে যে বিষয়ে কথা বলেছেন এখনো পর্যন্ত, সেই বিষয়গুলি সামনে উঠে আসতে পারে সেরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। একেবারে নিঃসন্দেহে এবার এই বৈঠক শেষ হওয়ার পরে রাজ্যপাল যখন সাংবাদিকদের মুখোমুখি হবেন কি বলেন সেদিকে নজর থাকবে। তার কারণ সকাল থেকে আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে কোচবিহার থেকে ফিরে রাজভবনে না ঢুকে তিনি সোজা বাসন্তীতে
বাসন্তীতে চলে যান এবং বাসন্তীতে তিনি এই নিহত তৃণমূল কর্মীর যে মেয়ে তার সঙ্গে গতকাল ট্রেনে বসেই কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তারপর প্রশাসনের সাহায্যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই তৃণমূল কর্মীর পরিবারের যে বাড়ি সেই উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু বাড়ির 300 মিটার আগে যেটা স্পষ্ট অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে যে প্রশাসন নেতাদের কথাতে, রাজনৈতিক তার দলের নেতাদের কথাতে প্রশাসন বিভ্রান্ত করেছে, ভুল বুঝিয়েছে রাজ্যপালকে এবং তারপর রাজ্যপাল সেখান থেকে ফিরে গিয়েছেন। এরপর রাজ্যপালের তরফে ফোন আসে, দুপুর 3টেয় সময় দেন রাজ্যপাল নিহত তৃণমূল কর্মীর মেয়েকে দেখা করার জন্য, আর এই মুহূর্তে সেই বৈঠক চলছে। কিন্তু তার আগে নিহত তৃণমূল কর্মীর মেয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য প্রশাসনের ভূমিকায়, এমনকি দলের ভূমিকাতেও ক্ষোভ উগরে দিয়েছেন। স্পষ্ট বলছেন যে দলের কোনো নেতা বিধায়ক কেউ দেখা তো দূরের কথা, ফোন পর্যন্ত করেননি, রাজ্যপাল সেইটা করেছেন এবং তারপর রাজ্যপালের প্রতি পূর্ণ আস্থা এবং আবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহত তৃণমূল কর্মীর মেয়ে। রাজনীতি আমি আর করতে চাই না। যে রাজনীতি আমি যে দলের হয়ে আমি লড়ছি, সেই দল যখন আমার বাবার জীবনটা কেড়ে নিল, প্রাণটা নিয়ে নিল, সে দলের হয়ে আমি আর লড়তে চাই না। আর আমি দলের বিষয়ে কিছু বলতেও চাই না। তবে পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য আমার বাবা চলে গিয়েছে, কারণ আমার বাবাকে বারংবার হুমকি দিত, বাবা থানায় যেত, গিয়ে বলতো পুলিশ প্রশাসন আপনারা আমার পাশে থাকুন। পুলিশ কোনো দিন আমার বাবার পাশে থাকেনি, জীবিত বেলায়ও ছিল না, মারা গিয়েছে 48 ঘন্টা হতে যাচ্ছে, কাউকে অ্যারেস্টও করলো না বা এখনও পর্যন্ত কোনো মোটিভও বের করতে পারলো না। দিন কয়েক আগে রাজ্যপাল বলেছিলেন আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই এবং সেই মতন তিনি কোচবিহারে যাচ্ছেন, যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটছেন সেখানে ছুটে যাচ্ছেন। আর এই মুহূর্তে নিহত তৃণমূল কর্মীর মেয়ে তার সঙ্গে বৈঠক করছেন। রাজ্যপালের এই যে তৎপরতা, এই যে সক্রিয়তা, তা নিয়ে বিরোধী দলনেতা কি বলছেন দেখুন। বেকার যাচ্ছেন, কোনো লাভ হবে না। ভালো চেষ্টা করছেন, কিন্তু উনার রেকমেন্ড করা উচিত দিল্লিকে 355 জন। উনার ইমিডিয়েট স্পেশাল ফ্লাইট নিয়ে দিল্লি গিয়ে বলা উচিত হোম মিনিস্ট্রিতে যে 355 করে দিন। কাজের কাজ করুন, কাজের কাজ করুন, ছবি তোলার কাজ দরকার। নিহত তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে কথা বলার পর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল। This political holy with the human blood has to end. I repeat, this political holy with the human blood has to end. To begin with, let me make my position very clear. I am here visiting the various places of occurrence of violence, not as part of any fault-finding mission, but for a fact-finding mission. The statements made here will be within the Constitution of India and within the mandate of the governor. Let me make it very clear that under the Constitution, my constitutional colleagues have every right to exercise their duties freely and frankly, fearlessly, and governor will not interfere in their turf. They will function independently. Having said this, I would like to make it very clear. My visit to the field has convinced me that there is violence in certain pockets in West Bengal. There is the manifestation of what may be called the politics of murder, the politics of intimidation, the politics of muscle flexing. Who is responsible for this is not my priority now. My priority is the fact that violence exists. People in some pockets at least are scared of the goons and the lawbreakers. That is a fact which has to be addressed. What did I see? I saw murder. I saw intimidation. I saw heinous crimes heaped upon innocent people. This is in certain pockets which I visited. To be specific, I went, yes, this is Basanti, Canning, Bangar, Kuchbehar, Dinghata, Sitai, Siliguri, then Darjeeling and Kalimpong I visited. In Kalimpong, there is a place which once was notorious for violence.
Now, for the last so many years, violence has been curbed there. I wanted to study that model, how that could be brought about. Then, of course, as a part of the visit to the field, basically for communication with the common man, I could also visit Diolo, then Mala Bazar, Mission Hospital, Dinhata Hospital, PK Shah Hospital. These three hospitals, I went and visited persons who were injured and also made arrangements for the medical treatment and tried to do some confidence building among the poor people. I have made my own assessment of the situation. Sir. I have arrived at my own inferences. I also have my suggestions on how to stem this tide of violence. You know, the fire has been set. We should see that the fire does not escalate. The fire does not spread. We have to douse the fire. That is possible. The fire of violence. How is it possible? It is possible in many ways. First, there is a Constitution of India which envisages free and fair elections. Implement the Constitution in letter and spirit. Number two, which is very important, the High Court of Calcutta has given an order in no unequivocal terms what are the specific steps that are to be taken to ensure there is free and fair election, and more important, to make people fearless and uphold the dignity of the citizens. Implement the High Court order in letter and spirit. Here is where I have to be cautious. The State Election Commission is responsible for holding the election in a free and fair manner. I have no reason to distrust the State Election Commission. I still believe that the State Election Commission will rise to the occasion and will certainly implement the High Court order in letter and spirit and ensure that violence is curbed and the ecosystem is built up where the voter can go and freely cast his vote. For this, what are the actions to be taken? I have 5 points, specific points, which comes as my observation. I underline observation, not instruction, not direction, as my observation, not even advisory, to my constitutional colleague, the State Election Commission. What those observations are, I will not share with the press now, because etiquette demands, propriety demands that my constitutional colleague is given the freedom to act according to his conscience and according to his sense of right and wrong. That will be given in confidence to him, and I have made my own assessment about who are the gang leaders who are behind this. Yes, it is for the investigating agencies to establish their complicity or involvement. But as a person, as a senior citizen with the experience of 45 years in public administration, I am convinced who are the gang leaders. That is also something which I will share with the competent authorities in confidence. I will wait for 48 hours. This is no ultimatum. We know election is a time-bound affair. You know the date of election has already been announced. That is why 48 hours I will wait to see what action the competent authorities are taking within the Constitution, within the mandate of the High Court judgment in 48 hours. Based on the quality of the decision making, I will give my report card to my masters, that is the people of Bengal. I have a commitment to them. This commitment stems from the Constitution. It is under the Constitution that the governor has been appointed. Who framed the Constitution? The Constitution was framed by we, the people of India, who gave this to ourselves.